বাড়িতে দুদিনের জন্য এসেও যেন শান্তি নেই। দুদিনের জন্য বাড়িতে এসেছি, আম্মুকে বলেছি যে এই দুদিনের জন্য তোমার কিছুই করতে হবে না, আমি তো কিছুদিন পরে আবারও আসবো। কে শোনে কার কথা। এইদিকে চাউলগুলো ভিজিয়ে নিয়েছে আর এইদিকে দেখি হঠাৎ করে মা বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে। মায়েরা হয়তো বা এমনই হয়, একদিনের জন্য যদি বাবার বাড়িতে আসে তারপরেও অস্থির হয়ে যায় যে মেয়েদের কি রেখে কি খাওয়াবে। এই তো কালকে চলে যাব বলে আম্মু তাড়াহুড়া করে রান্না করা শুরু করে দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু আম্মু একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল। এই তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে এরপরে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। এখানে শুকনো মরিচের গুঁড়ো, আদা, রসুন, জিরে বাটা সব ধরনের মশলা দিয়ে এখন কষিয়ে নেবে। আমার আম্মু কিন্তু গরুর মাংসটা এভাবে রান্না করে। গরুর মাংসটা কিন্তু দুই ভাবে রান্না করা যায়। এক হচ্ছে একবারে মশলা দিয়ে মাখিয়ে, আরেকটা হচ্ছে প্রথমে মশলা কষিয়ে তারপরে এভাবে মাংসগুলো ছেড়ে দিতে হয়। আমার বাবার বাড়ির এদিকে কিন্তু সবাই এভাবে রান্না করে, কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকায় এভাবে রান্না করে না, তারা একবারে মশলা দিয়ে তারপরে রান্না করে। আচ্ছা, আপনাদের কাছে কিভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে গরুর মাংস, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এইদিকে কিন্তু ব্লেন্ডারে আমি চাউলগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। অনেকের কাছে শুনেছি ব্লেন্ডারে নাকি চাউল গুঁড়ো করলে কিন্তু পিঠা ভালো হয় না, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো করে অনেক ভালো পিঠা তৈরি হয়। শুধু একটু নিয়ম মেনে চললেই কিন্তু ব্লেন্ডারে ভালো পিঠা তৈরি করতে পারবেন। যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার আম্মুর গরুর মাংসটা রান্না হয়ে গেল। আম্মু তো প্রথমে ছিট রুটি বানাতে চেয়েছিল, কিন্তু আমার কাছে কিন্তু গরুর মাংস দিয়ে চিতই পিঠাটা বেশি মজা লাগে। এর জন্য আম্মুকে বলেছি তুমি যেহেতু বানাবে তাহলে চিতই পিঠাই বানাও। এই তো গরুর মাংসটা যখন রান্না শেষ হয়ে যায় এরপরে চিতই পিঠা বানাতে চলে আসে। আমার তো প্রথমে একটু ভয় ভয় করছিল যে আল্লাহ, ব্লেন্ডারে করে গুঁড়ো করেছি, না জানি পিঠা কেমন হয়। কারণ এই প্রথম আমার ব্লেন্ডারে চাউলগুলো গুঁড়ো করা। এর আগেও কিন্তু অনেক খেয়েছি, এটা আমাদের বাসায় নয়, নানুদের বাসায় খেয়েছি। তো আমাদের বাড়িতে এই প্রথম ট্রাই করে দেখলাম। সত্যি মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। আমি তো প্রথমে ভাবতে পারছিলাম না যে এত ভালো পিঠা হতে পারবে। আসলে ব্লেন্ডারে কিন্তু পিঠা তৈরি করার একটা নিয়ম আছে, সেটা আমি আগেই বলেছি। সেটা হচ্ছে যখন চাউলটা ভিজাবেন তখনই এটা ব্লেন্ডার করতে হবে, আর সেই চাউল দিয়ে কিন্তু তখনই পিঠা বানাতে হবে। এটা যদি আপনি ভাবেন যে ফ্রিজে রেখে দিয়ে তারপরে কিছুদিন পরে বানাবেন তাহলে কিন্তু পিঠাগুলো ঠিক এতটা ফুলবে না। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু সত্যি অনেক ভালো হয়েছে, আর ভিতরে কিন্তু কোনো বীজও নেই। এরপরে তো আম্মুকে বলছিলাম যে শুধু শুধু ঢেকিতে না কুটে তুমি এখন থেকে ব্লেন্ডারে এভাবে চাউলগুলো গুঁড়ো করে নিবে। এই তো এরপরে কিন্তু আম্মু একের পর এক সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিল। তো ভাবলাম যে আম্মু যেহেতু এইদিকে পিঠা বানাচ্ছে, আমরা ওইদিকে কিছু একটা কাজ সেরে নিই। এরপরে আমি আর আমার মামাতো ভাই চলে আসি বাথরুমের ছাদের উপরে, আর আমি ওকে ট্যাঙ্কির মধ্যে নামিয়ে দিই। অনেকদিন হয়ে গেছে যে বাবার বাড়িতে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না, কারণ আমাদের বাড়িতে তো আর কেউ থাকে না। আগে এটা আমিই পরিষ্কার করতাম, কিন্তু এখন আমিও পারি না। যার কারণে ভাবলাম যে যেহেতু ছোট একটা মামাতো ভাই এসেছে, ওকে দিয়ে আজকে করিয়ে নেই। এই তো এদিকে পরে আমি ডাব গাছের নারকেলগুলো দেখছিলাম, হঠাৎ করে চোখে পড়ে আমাদের পাশে যে কাকাতো ভাই, ওদের বাড়িতে দেখি যে ও ছাদের উপরে উঠেছে। আর একটা মজার বিষয় হলো, ও যখনই দেখেছে যে আমি ওর দিকে ক্যামেরা ধরে আছি, ও তো এইভাবে নাচা শুরু করে দিল। পরে যখনই আমি যেই বলেছি যে এটা কিন্তু আমি ফেসবুকে ছেড়ে দেবো, তখনই তো ও লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছে। আর এই যে এখানে আমার পাগলামি দেখেন, আমি তো একদম টিনের চালের উপরে উঠে পড়েছি। যাই হোক, আজকে আর কোনো কিছু বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কাজ আছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।